আজকের গভীর বিশ্লেষণে আমরা ডুব দেব মানুষের মস্তিষ্কের সেই অসাধারণ ক্ষমতা নিয়ে, হ্যাঁ। যা আমাদের নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে, উদ্ভাবন। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে মস্তিষ্ক শুধু বেঁচে থাকার একটা জটিল যন্ত্রণা না, একদমই না। বরং এটা রীতিমতো একটা আইডিয়া তৈরির কারখানা। ঠিক। তো এই বিশ্লেষণের মিশনটা হলো বোঝা যে মস্তিষ্ক কিভাবে এই কাজটা করে, আর সেই জ্ঞান আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। আর দেখুন, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সৃজনশীলতাই আসলে ব্যক্তিগত আর সামাজিক অগ্রগতির মূল চালিকা শক্তি। হ্যাঁ, তা তো বটেই। মস্তিষ্কের ভেতরের এই প্রক্রিয়াগুলো যদি আমরা ধরতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের উদ্ভাবনী ক্ষমতাকে আরও বাড়াতে পারব। আচ্ছা, এটা শুধু সমস্যা সমাধানের জন্য নয়, অজানা পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য এটা খুব জরুরি। দারুণ পয়েন্ট। তাহলে শুরু করা যাক মস্তিষ্কের বেসিক গঠনটা দিয়ে। হ্যাঁ, করা যাক। একদম সহজ করে যদি বলি, তাহলে ভাবনার জন্য আছে মস্তিষ্কের ওপরের অংশটা, ফোর ব্রেন। কিছু স্বয়ংক্রিয় কাজের জন্য মাঝের অংশ, মিড ব্রেন। ঠিক। আর শ্বাস-প্রশ্বাসের মতো জরুরি বিষয়গুলো সামলায় পেছনের অংশটা, হিন্ড ব্রেন। হ্যাঁ, আর এর মধ্যে ধরুন সেরিব্রাম আছে, যা চিন্তা বা স্মৃতির মতো সচেতন কাজগুলো করে। আর সেরিবেলাম, ওটা তো ভারসাম্য রাখে, তাই না? একদম, শারীরিক ভারসাম্যর জন্য। আর ব্রেনস্টেম হলো রিলে সেন্টারের মতো। আর কর্টেক্স, ওই যে বাইরের স্তরটা? হ্যাঁ, কর্টেক্স, ওখানেই বেশিরভাগ তথ্য বিশ্লেষণ বা প্রসেসিংয়ের কাজটা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, উদ্ভাবনটা ঠিক কোথায় ঘটে? কোনো নির্দিষ্ট জায়গা আছে কি? এখানে মজাটা, যদিও নির্দিষ্ট কিছু এলাকার নির্দিষ্ট কাজের জন্য আছে, যেমন ধরুন দেখার জন্য বা শোনার জন্য আলাদা জায়গা আছে, কিন্তু উদ্ভাবনের মতো জটিল কাজের জন্য কোনো একটা সেন্টার বা কেন্দ্র নেই। ও আচ্ছা। বলো, পুরো মস্তিষ্ক বিভিন্ন এলাকা একটা টিমের মতো একসাথে কাজ করে, নিজেদের মধ্যে যোগাযোগ করে। তার এটা একটা নেটওয়ার্কের খেলা। ঠিক তাই, একটা জটিল নেটওয়ার্ক। আর এই যোগাযোগের ভাষাটাই হলো রাসায়নিক, নিউরোট্রান্সমিটার। একদম। নিউরনগুলো সিন্যাপস নামের সংযোগস্থলে এই কেমিক্যাল মেসেঞ্জার ব্যবহার করে কথা বলে। অ্যাকশন পোটেনশিয়াল দিয়ে শুরু হয়। হ্যাঁ, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাই রাসায়নিক বার্তা পাঠাতে ট্রিগার করে। ভাবুন, এগুলো যেন বিভিন্ন ধরনের বার্তাবাহক। আচ্ছা। যেমন গ্লুটামেট শেখার জন্য খুব জরুরি, গাবা কিছুটা নিয়ন্ত্রণের কাজ করে। আর ডোপামিন, ওটার কথা তো খুব শোনা যায়। হ্যাঁ, ডোপামিন উদ্ভাবনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা শুধু যে আনন্দের অনুভূতি দেয় তা নয়। না, জানি। এটা আমাদের কৌতূহল বাড়ায়, মোটিভেশন দেয়, আর সবচেয়ে জরুরি হল আপাত দৃষ্টিতে সম্পর্কহীন দুটো ধারণার মধ্যে নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করে। বাহ, তার আইডিয়া লিঙ্ক করার ক্ষমতা বাড়ায়। অনেকটা তাই। তবে মনে রাখতে হবে, এই সব রাসায়নিকের একটা সূক্ষ্ম ভারসাম্য দরকার। সেটাই সুস্থ চিন্তার জন্য অপরিহার্য। বুঝেছে। তার মস্তিষ্ক কিন্তু স্থির বা ফিক্সড কিছু নয়, এটা বদলায়। ওই যে নিউরোপ্লাস্টিসিটির ধারণাটা। ঠিক ধরেছেন। নিউরোপ্লাস্টিসিটি হল অভিজ্ঞতার সাথে সাথে মস্তিষ্কের সংযোগগুলো বদলাতে পারে, নতুন করে তৈরি হতে পারে। আর এটা কি শুধু ছোটবেলায় হয়? না, এটাই তো দারুণ ব্যাপার। এটা প্রাপ্তবয়স্কদের মধ্যেও ঘটে, সারা জীবন ধরেই চলে। সত্যি? কিভাবে? যখন আমরা নতুন কিছু শিখি বা কোনো কিছু বারবার অভ্যাস করি, তখন সেই কাজের সাথে যুক্ত নিউরনের সংযোগগুলো আরও শক্তিশালী হয়, লং টার্ম পোটেন্সিয়েশন বা এলটিপি। আচ্ছা, রাস্তার মতো আর কি। যে রাস্তায় বেশি চলাচল হয় সেটা যেমন পাকা হয়। ঠিক সেরকম। আবার যে সংযোগগুলো ব্যবহার হয় না, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বা ছাঁটাই হয়ে যায়। এটাকে বলে এলটিডি বা লং টার্ম ডিপ্রেশন। তার উদ্ভাবনী ক্ষমতা আসলে জন্মগত প্রতিভা নয়, এটা একটা স্কিল, যা চেষ্টা আর অভিজ্ঞতার মাধ্যমে বাড়ানো সম্ভব। মস্তিষ্ক সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে। বাহ, এটা তো দারুণ আশার কথা। তার চেষ্টা করলে আমরা আরও সৃজনশীল হতে পারি। অবশ্যই। কিন্তু মস্তিষ্ক ঠিক কিভাবে নতুন আইডিয়াগুলো তৈরি করে? এর ভেতরের কৌশলটা কি? কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? হ্যাঁ, বিজ্ঞানীরা এখন মনে করছেন, গবেষণা বলছে, 3টি প্রধান ব্রেন নেটওয়ার্ক একসাথে কাজ করে এই সৃজনশীল প্রক্রিয়াটা চালায়। 3টি নেটওয়ার্ক? কি কি? প্রথমটা হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক, সংক্ষেপে ডিএমএন। ডিফল্ট মোড? হ্যাঁ,
এটা তখনই বেশি সক্রিয় হয় যখন আমরা নির্দিষ্ট কিছু ভাবছি না, মনটা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, অনেকটা দিবাস্বপ্ন দেখার মতো। ও আচ্ছা, মাইন্ড ওয়ান্ডারিং যাকে বলে। ঠিক এই সময়ে মস্তিষ্ক নিজের মতো করে বিভিন্ন ধারণার মধ্যে সংযোগ খুঁজতে থাকে। এটাকে বলে ডাইভার্জেন্ট চিন্তা, মানে অনেক দিকে ভাবা, অনেক আইডিয়া তৈরি করা। তার মানে কাজ ফেলে রেখে অলস বসে থাকাও প্রোডাক্টিভ হতে পারে। কিছুটা সেরকমই, কারণ তখনই নতুন অপ্রত্যাশিত সংযোগগুলো তৈরি হওয়ার সুযোগ পায়। ইন্টারেস্টিং। আচ্ছা, দ্বিতীয় নেটওয়ার্কটা? দ্বিতীয়টা হল এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্ক বা ইসিএন। এটা ঠিক ডিএমএন এর উল্টো। উল্টো কিভাবে? যখন আমাদের মনোযোগ দিয়ে কোনো কিছু বিশ্লেষণ করতে হয়, আইডিয়াগুলোকে যুক্তি দিয়ে বিচার করতে হয় বা পরিকল্পনা করতে হয়, তখন এটা সক্রিয় হয়। এটা হলো ফোকাসড চিন্তা। মানে কনভার্জেন্ট চিন্তা, আইডিয়াগুলোকে এক জায়গায় আনা। একদম। ভাবুন, ডিএমএন হল আইডিয়া তৈরির কারখানা, আর ইসিএন হল সেই আইডিয়ার কোয়ালিটি কন্ট্রোল বা এডিটর। দারুণ উপমা। আচ্ছা, তাহলে ডিএমএন আইডিয়া ছড়ালো, ইসিএন সেগুলোকে গুছিয়ে আনলো বা বিচার করলো, কিন্তু এদের মধ্যে সুইচটা করায় কে? হ্যাঁ, সেটাই হলো তৃতীয় নেটওয়ার্কের কাজ। এর নাম সেলিয়েন্স নেটওয়ার্ক বা এসএন। স্যালিয়েন্স নেটওয়ার্ক। এটা একটা মধ্যস্থতাকারীর মতো কাজ করে। এটা ঠিক করে যে কখন আমাদের ভেতরের জগতের দিকে, মানে ডিএমএন এর আইডিয়ার দিকে মনোযোগ দেওয়া দরকার, আর কখন বাইরের জগতের তথ্য বা আমাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে, মানে ইসিএনকে কাজে লাগানো দরকার। তার মানে এসএন ঠিক করে ফোকাসটা কোথায় থাকবে, ভেতরে না বাইরে? ঠিক তাই। আর দেখা গেছে সৃজনশীল মানুষরা এই ডাইভার্জেন্ট চিন্তা ডিএমএন আর কনভার্জেন্ট চিন্তা ইসিএন এর মধ্যে খুব সহজে আর দক্ষতার সাথে আসা যাওয়া করতে পারে। এই সুইচিংটা তারা ভালো পারে। বোঝা গেল। তাহলে এই পুরো প্রক্রিয়ার মূলে, মানে একদম কোরে কি আছে? নতুন ধারণা আসলে কিভাবে তৈরি হয়? কোনো বিশেষ কগনিটিভ প্রক্রিয়া? হ্যাঁ, বিজ্ঞানীরা 3টি মূল জ্ঞানীয় প্রক্রিয়ার কথা বলেন: বেন্ডিং, ব্রেকিং আর ব্লেন্ডিং। বেন্ডিং, ব্রেকিং, ব্লেন্ডিং একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। বেন্ডিং হলো মানে পুরনো কোনো ধারণা বা বস্তুকে একটু বদলে বা নতুন রূপে ব্যবহার করা। যেমন ধরুন, একটা চেয়ারকে টুল হিসেবে ব্যবহার করা বা একটা রান্নার রেসিপি একটু পাল্টে নেওয়া। আচ্ছা, মানে মডিফাই করা। হ্যাঁ। আর ব্রেকিং হলো একেবারে প্রতিষ্ঠিত নিয়ম বা ধারণা ভেঙে ফেলা, পুরনো কাঠামো থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন কিছু করা। যেমন ধরুন, সাধারণ চিত্রশিল্পের বদলে অ্যাবস্ট্র্যাক্ট আর্ট, বা ধরা যাক সাধারণ রান্নার বদলে মলিকিউলার গ্যাস্ট্রোনমি। একেবারে কনসেপ্টটাই পাল্টে দেওয়া। আচ্ছা। আর ব্লেন্ডিং? ব্লেন্ডিং মানে হলো দুটো বা তার বেশি আলাদা ধারণাকে একসাথে মিশিয়ে সম্পূর্ণ নতুন একটা কিছু তৈরি করা। যেমন ধরুন স্মার্টফোন, এটা ফোন আর কম্পিউটারকে মিশিয়ে তৈরি। বা ফিউশন খাবার। ওহ, দারুণ! তার মানে নতুনত্ব আসলে শূন্য থেকে আসে না। বেশিরভাগ সময়ই না, বরং পুরনো জ্ঞান, পুরনো ধারণাকে নতুনভাবে দেখা, ভাঙা, জোড়া লাগানো, এটাই হলো সৃজনশীলতার মূল কথা। খুব পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এই জ্ঞান কাজে লাগিয়ে, মানে নিজেদের মস্তিষ্ককে আরও ভালো উদ্ভাবক বানানোর জন্য কিছু সহজ প্র্যাকটিক্যাল উপায় নিশ্চয়ই আছে? অবশ্যই আছে। কিছু অভ্যাস তৈরি করা যেতে পারে। যেমন? প্রথমত কৌতূহল, সবসময় প্রশ্ন করা, কেন, কিভাবে, অন্যরকমভাবে করা যায় না, নতুন দৃষ্টিভঙ্গি খোঁজা, নিজের অনুমানকে চ্যালেঞ্জ করা। আচ্ছা, প্রশ্ন করা তো জরুরি। খুব জরুরি। দ্বিতীয়ত, ওই যে বললাম ডিএমএন এর কথা, মনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরার বা দিবাস্বপ্ন দেখার জন্য সচেতনভাবে সময় দেওয়া। এতে মস্তিষ্ক নতুন সংযোগ তৈরির সুযোগ পায়। তার মানে মাঝে মাঝে একটু আনফোকাসড হওয়া ভালো? হ্যাঁ, নিয়ন্ত্রিতভাবে। তৃতীয়ত, অভিজ্ঞতায় বৈচিত্র্য আনা, রোজকার রুটিন ভেঙে নতুন কিছু করা, নতুন জায়গায় যাওয়া, নতুন মানুষের সাথে মেশা, নতুন শখ তৈরি করা। এতে নিউরোপ্লাস্টিসিটি বাড়ে? একদম। নতুন উদ্দীপনা মস্তিষ্ককে সতেজ রাখে, নতুন সংযোগ তৈরিতে সাহায্য করে। আর ব্যর্থতা? ব্যর্থ হলে তো আমরা দমে যাই। এখানেই মানসিকতা বদলাতে হবে। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখতে হবে। ভুল থেকে শেখার মানসিকতা ঝুঁকি নিতে সাহস যোগায়, আর নতুন কিছু চেষ্টা করার জন্য ঝুঁকি নেওয়াটা কিন্তু অপরিহার্য। ঠিক। আর ঘুমের কোনো ভূমিকা আছে? বিশাল ভূমিকা। পর্যাপ্ত ঘুম, বিশেষ করে আরইএম ঘুম, স্মৃতিকে গোছাতে বা কনসলিডেট করতে সাহায্য করে।
আর দেখা গেছে এটা সৃজনশীল সমস্যা সমাধানেও দারুণভাবে সাহায্য করে। তার মানে ভালো আইডিয়ার জন্য ভালো ঘুম দরকার? অবশ্যই। এই অভ্যাসগুলো কিন্তু ব্যক্তিগতভাবেই তৈরি করা যায়, চেষ্টা করলে। তাহলে এই গভীর বিশ্লেষণ থেকে আমরা যা বুঝলাম, মূল কথাটা হলো উদ্ভাবন কোনো রহস্যময় ব্যাপার বা ম্যাজিক নয়। না, একদমই না। বরং এটা মস্তিষ্কের নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক, কিছু রাসায়নিক প্রক্রিয়া আর আমাদের দৈনন্দিন অভ্যাসের একটা যোগফল। ঠিক। আর সবচেয়ে আশার কথা হলো আমরা এই প্রক্রিয়াগুলোকে বুঝতে পারি এবং চেষ্টা করলে এর ওপর প্রভাবও ফেলতে পারি, নিজেদের আরও সৃজনশীল করে তুলতে পারি। একদম। আর শেষ করার আগে একটা প্রশ্ন বরং ভাবনার জন্য রেখে যাই। বলুন। যেহেতু আমরা দেখলাম মস্তিষ্কের সৃজনশীল ক্ষমতা এই মুক্ত চিন্তা মানে ডিএমএন আর নিবিষ্ট মূল্যায়ন মানে ইসিএন এর মধ্যে একটা ভারসাম্যের খেলা। নতুন ধারণা উন্মোচন করার জন্য আমাদের নিজেদের কোনো প্রতিষ্ঠিত রুটিন বা কোনো পুরনো বিশ্বাসকে সচেতনভাবে ভাঙা দরকার বলে মনে হয়।